বাবা আর কাশেম দুই ভাই, কিন্তু দুই ভাইয়ের স্বভাব সম্পূর্ণ উল্টো। কাশেম ধনী আর খুব লোভী, বড় কুটিল তার মন। অন্যদিকে আলী বাবার মন ফুলের মতো সুন্দর। সব পথে থেকে কাজ করে বেঁচে থাকতে চায় সে। আলী বাবা বনে গিয়ে কাঠ কেটে আনে, সেই কাঠ বিক্রি করে তার সংসার চলে। একদিন এক সুন্দর সকালে সকল কাঠুরেদের সাথে আলী বাবা চলেছে বনে কাঠ কাটতে। সওদাগর কিনে নিয়েছে, চলে যাও সব এখান থেকে, আর কাঠ কাটা যাবে না এই বনে। না রে ভাই, আমাদের নসিবটাই খারাপ। এই বনের কাঠ কেটে যেটুকু দানা পানি জুটছিল তাও আল্লাহ আমাদের থেকে কেড়ে নিল। এখন কি করে যে দিন চলবে তাই ভাবছি।
যাই, ওই সুৎখোর বদরুদ্দিন মিয়ার কাছে যাই, যদি কিছু টাকা ধার দেয়। চাল বাঁচতে বাঁচতেই দুপুরটা কেটে গেল। মুঠিটা একটা শয়তানের হাড়, একটু সস্তায় কিনি বলে কি চালের সঙ্গে অর্ধেক কাপড় মেশাতে হবে? ইচ্ছে করছে এগুলোকে মুঠিটাকে হ করিয়ে খাইয়ে দিয়ে আসি। বেটা বুঝো পাথর খেতে কেমন লাগে? ঝাড়ু মার, ঝাড়ু মার। ও মা, সে কি কথা? সাজবেলায় কেউ ঝাড় দেয় নাকি? নাকে ধুলো ঢুকে দেয় না? আহা, তোকে কে ঝাড় দিতে বলেছে? ঝাড়ু মারতে বলছি ওই হাড় কিপটে সুৎখোর বদরুদ্দিনটার মাথায়। ওই বুড়ো বধূ মিয়া? ও তো মাথা ভর্তি টাক। এই জানো তো, আমারও না খুব শখ তোমার মাথায় চাঁদের মতো টাক হবে, আর আমি রোজ তোমার টাকে তেল মাখিয়ে দেব। আমার মাথায় টাক? কি বলি, টাক থাকলে নাকি টাকা হয়, এই জন্যই তো আমরা গরিব। আচ্ছা আমিনা বিবি, তোর বাবা কি ধোপা ছিল নাকি রে? আমার বাবা ধোপা? না, বলছিলাম ধোপা না হলে তোর মগজটা এইভাবে ধুয়েকে সাফ করলো। খবরদার বলছি, আলী বাবা বাবা তুলে কথা বলবে না। আমার বাবা ছিল মস্ত খলিফা, কত সৎ মানুষ, এখনো লোকে দুবেলা তার নাম করে। খালিফা না ছাই, তোর বাবা ছিল দর্জি, টুপি সেলাই করতো। হায় হায়, শেষে আমাকেও টুপি পরিয়ে একটা বোকা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সটকে পড়লো। কি বললেন? আমার বাবা আমাকে তোমার ঘাড়ে চাপিয়েছে? আমি বোকা? তো বোকা ছাড়া তোমার মতো কুড়ে হাড় হাওয়াতে কাঁধুরের ঘাড়ে কোন বিদ্যে ধরে চাপাতো শুনি? হায় হায়, বড় লোকের মেয়ে শাদি করলে কি আমার এমন দশা হতো? দেখ না, দাদা কাসেমকে দেখ, উজিরের মেয়ে হাসিনাকে শাদি করার পর তার নসিবটাই পাল্টে গেল। ওয়াজউদ্দিন সাহেব দাদাকে হিরে জহরাত আর বস্তাই গাছের একটা বিশাল দোকান দিয়ে দিল। এখন ওদের কত রোজগার, বাড়ি তো নয়, যেন রাজমহল। কি সুন্দর! কত ঘোড়া, গাধা, উট, কত নুকুর বাদি, বাড়ি একদম জমজমাট। তার মধ্যে আমার আব্দুল্লাহ আর মার্জিনাকে খুব ভালো লাগে। সারাদিন নাচে গানে বাড়িটাকে মাতিয়ে রাখে। জানিস আমি না, আমি যদি খুব বড় লোক হতাম তাহলে মার্জিনাকে আমার দাদার কাছ থেকে কিনে নিয়ে আমার গফুরের সাথে বিয়ে দিতাম। তুমি ঠিক আমার মনের কথাটা বলেছো। আমাদের গফুরের সাথে মার্জিনাকেই মানায়। গফুর রবাব বাজাবে আর মার্জিনা নাচ করবে, বাড়িটা একেবারে জান্নাত হয়ে যাবে। খোদা কি আমাদের সে ভাগ্য দেবে? দাদা বড় লোক আর আমি গরিব কাঠুরে, নুন আনতে পান্তা ফোড়া। না, আর এই গরিবে সহ্য হয় না। এবার থেকে দুগুণ কাঠ কাটতে হবে, বেশি রোজগার করতে হবে। কাল খুব ভোরে ডেকে দিস তো, কালকে ভাবছি দক্ষিণের বনে কাঠ কাটতে যাবো। সে কি গো, ওই ভয়ানক বনে কাঠ কাটতে যাবে? লোকে বলে ওখানে রাক্ষস আছে, ওখানে গেলে নাকি কেউ ফেরে না। ওসব গল্প কথা বলে বলেই ওখানে কেউ কাঠ কাটতে যায় না। তাই তো এখনো ওই বনে এত গাছ আছে, না হলে এদিককার বনে তো সব গাছ কেটে লোকে সাফ করে দিয়েছে। ভালো কাঠ পাই, কারণ আমি দক্ষিণের বনেই যাব। তুই চিন্তা করিস না, এখন চল, আমাকে একটু খেতে দিবি, খুব খিদে পেয়েছে। তাই চলো।
সারাদিন অনেক কাঠ কাটা হলো, একটা বড় শিশু গাছ, তার মানে মন্দসের তো হবেই, ভালো দাম পাওয়া যাবে। এরকম মাস দুয়েক চালাতে পারলেই আরো দুটো গাধা কিনতে পারবো। আজ আমিনা বিবিও দারুণ খাবার দিয়েছিল, ছাতু, লঙ্কা আর রসুনের আচার। অনেকটা খেয়ে ফেলেছি, না এবার একটু গড়িয়ে নেওয়া যাক। একসঙ্গে অনেক ঘোড়া আসছে বলে মনে হচ্ছে। এই জঙ্গলে তো ভয়ে লোকে ঢোকে না, তাহলে তাহলে কি এটা ডাকাত? বেটাদের নজরে পড়লে আর রক্ষে নেই, গাধাটাকে নিয়ে এক্ষুনি লুকিয়ে পড়তে হবে। এইসব লুটের মালের জবাব, যার মাল লুট হলো সে কে জানিস? বগদাদের সব থেকে ধনী সওদাগর পীর জাদা। আল্লাহ করে এরকম দু চারটে শাঁসালো খদ্দের ঠিক জায়গা মতো মিলিয়ে দিলে তবে ব্যাস আর ডাকাতিই করতে হবে। জায়গির কিনে নবাবি করে। হা 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 হা। ঠিক বাত বলেছেন সর্দার। নবাব হয়ে শ্বেত পাথরের শীষমহল বানাবেন, সিপাহী রাখবেন। এই মরেছে, আবার সেপাই কেন? এতদিনের বদ অভ্যেস, শেষে নিজের সেপাইকে দেখে ভাববে কিছুই দৌড় লাগাই। ঠিক বলেছিস মির্জা, তুই বেগতিক দেখলেই সবার আগে ভাগবি। আচ্ছা সিপাহী থাক, নবাবের রসোইখানাটা হতে হবে দুনিয়ার সেরা। কাবাব, তন্দুরি, ওসব না, বরং তামাম দুনিয়া সেরা শরাব থাকবে মালখানা, আর তার সঙ্গে নাচওয়ালিদের নাচ, ধিনিক 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 ধিনিক। আচ্ছা আচ্ছা, রাতে চারপাইতে শুয়ে খোয়াব দেখিস। এবার মালখানায় সব রেখে আসা যায়। ওরে, সব মালখানার হিসেব রাখছিস তো? হ্যাঁ সর্দার, আমার কাছে সব হিসাব আছে, এক চুলো এদিক ওদিক হলে ধরে ফেলবো। ঠিক আছে, একদিন হিসেব মিলিয়ে দেখতে হবে কত জমলো। এখন চল সব চিচিং পাক, চিচিং পাক, চিচিং পাক। চলো ভাই সাহেব। ইয়া আল্লাহ, এই যে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। মন্ত্র পড়তে নীলের পাহাড় ফেটে ফাঁক। আমি আমি জেগে আছি তো? একটা চিমটি কেটে দিকে না, সব সব সত্যি সত্যি দেখছি। ওরে বাবা, এ কি তাহলে সে ভয়ঙ্কর সুলেমান ডাকাতির দল নাকি? শুনেছি ব্যাটারা একেবারে কষাই। ওই ফিরে আসছে, পালাই। ব্যাটাদের নজরে পড়লে আর জানিয়ে ফিরতে হবে না। চিচিং বল, চিচিং বল, চিচিং বল। ভাই সব, আজ রাতে কি কি কাজ করতে হবে খেয়াল আছে তো? সবার আগে তো আজ নওরোজের খানা পিনা, আর হ্যাঁ, হালিম সাহেবের বাড়িতে গোয়েন্দা লাগিয়েছি। আজ রাতে খবর পাওয়া যাবে। বেশ, মালুরগার কোতোয়াল বেটা কবে বাইরে যাচ্ছে? লোকটা একটা বিচ্ছু শয়তান। আগামী মঙ্গলবার যাবে শুনেছি। আমার কাছে গোপন খবর আছে, কতলু খার দল তারা পাহাড়ের পাশে আড্ডা গেড়েছে। ওদের ঘিরতেই কোতোয়াল সিপাই নিয়ে যাচ্ছে। জোর লড়াই হবে বলে মনে হচ্ছে। এই তো মৌকা। ওদিকে কোতোয়াল কতলু খাকে ধরতে যাবে, এদিকে আমরা তার গদি সাফ করে দেবো। আজ বছরের প্রথম দিন, নওরোজ রাতে, তাই আমার তরফ থেকে
সবার মস্ত ভোজের দাওয়া। চলো ভাই সব, কে কত খেতে পারে দেখা যাবে। না, ব্যাটারা মনে হয় আর এদিকে নেই। খুব জোর বেঁচে গেছে, ওদের নজরে পড়লে আর রক্ষা ছিল না। কি তাজ্জব, গুহার ফাঁকটা বুঝি আবার ঠিকই সেই কি, হ্যাঁ কি যেন মন্ত্র বলছিল ওরা গুহার দরজা খোলার জন্য। চিচিং চিচিং ফাঁক, মানে ফাঁক হয়ে যাও, আর বন্ধের জন্য চিচিং বন্ধ। তার মানে চিচিং হলো ওই দরজা, একে বলতে হবে ফাঁক বা বন্ধ। মন্ত্রটা লিখে নিতে পারলে ভালো হয়, কিন্তু লিখতেই তো জানি না ছাই। কি যেন খোলার মন্ত্র? হ্যাঁ, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। মানে জাদুর মন্ত্র 3 বার বললে দরজা ফাঁক। কি দেখলাম আমি? এই যে তামাম দুনিয়ার যত সোনা দানা হিরে মোতির আড়ত, এখন কি করবো আমি? এর থেকে কিছু নিলে কি ওরা বুঝতে পারবে? যদি বুঝতে পারে তাহলে তো আমার মাথাটা কুচ করে দাবিয়ে দেবে। আর যদি বুঝতে না পারে তবে আমি নবাব বনে যাব। না, আল্লাহ যখন এই মেহেরবানি করেছেন তখন সামলাবার দায় তার। যা থাকে নাসিব, এই তাও আমি ছাড়ছি না। কাঠগুলোকে বস্তা থেকে নিয়ে আসি, আর যা পারি ভরে গাধাটার পিঠে তুলে দিই। হায় হায় হায়, কি রেখে কি নেব, একেবারে পাগল পাগল অবস্থা। না আর নয়, মানে এবার কেটে পড়ি আর নয়। তলোয়ারের এক কোপে সাধের মন্ত্রটা কাচান করে কাটা পড়বে। হ্যাঁ, আগে তার চাটা বন্ধ করে দিই, নইলে তো ধরে ফেলবে। চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। রাত হলো, এখনো যে মানুষটা ঘরে ফিরলো না। ওর বোনটাও ভালো নয়, কি জানি বাবা। গফুরটাকে খুঁজতে পাঠাবো। কি গো আমিনা, এত রাতে দরজায় দাঁড়িয়ে কেন? আর বলো না দিদি, মানুষটা সেই ভোর বেলায় বেরিয়েছে, এখনো বাড়ি ফিরলো না। সে কি, আলী বাবা কোন বনে কাঠ কাটতে গেল?
গেল? রহিমের বাবা যে বলল রাজার সৈন্য বনে কাঠ কাটতে বারণ করেছে, সেই জন্যই তো দক্ষিণের বনে কাঠ কাটতে গেছে। দক্ষিণের বন? বলো কি, সে বনে কেউ কি যায়? না না, এ তোমরা মোটেই ভালো কাজ করনি। দক্ষিণের বনে কাঠ কাটতে যাওয়া মোটেই উচিত হয়নি। আমি বারবার নিষেধ করেছিলাম দিদি, কিন্তু আমার কথা একটি বারও শুনলো না। তাই তো গো, এখন আমার তো চিন্তা হচ্ছে। তুমি ঠিকই বলেছো দিদি, ওই রাক্ষসের বনে যে একেবারে যায় সে আর ফিরে না। না না, আমার অলক্ষণে কথা বলো না দিদি, আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বলছি কি আর সাদে, দেখো এখন তোমার কপাল। আমিনা, ও আমিনা, আমিনা। রোজগারের জন্য খাচ্ছো, ভালো কথা, তা বলে এত রাত পর্যন্ত বাইরে থাকলে বড় ভয় করে বাবু। আমি তো গোপুরকে খুঁজতে পাঠাচ্ছিলাম। চুপ চুপ চুপ। মামা, সে কি চুপ করবো কেন? নিজের ঘরে দুটো কথা কইব, তাতে কার কি? চুপ কর, চুপ কর, কেউ যেন জানতে না পারে। মামা, তোমার চোখ কেমন কেন গো? কি জানতে পারবে না? খেলে যা, খেলে যা, বলি চুপ কর। পাশে দাদার বাড়ি, পাড়ার লোক সব শুনতে পাবে। আমিনা যদি না চিল্লাস, তাহলে তোকে একটা জিনিস দেবো। কি দেবে গো? বলো না, কি দেবে? একটা ঝিকমিক হীরের হার, তাতে পান্নার ফুল। হীরের হার, তাতে পান্নার ফুল, কত দাম গো? 10-15 টাকা তো হবে। শুনুক না লোকে, আলী বাবা তার বউকে কত কিছু দেয়। কেলেঙ্কারি করে ছড়বে দেখছি। এবার যদি চিল্লাবি তোর গলা টিপে দেবো। ও মা গো, ও বাবা গো, তোমরা শেষে একটা ডাকাতের ঘরে আমাকে বিয়ে দিলে। খুনি ডাকাত বলছে গলা টিপে। কি আমি ডাকাত? ডাকাত নয় যদি, বলি গলা কারা টেপে। তাই ভাবি কাঠ ফেলে আলী বাবা আবার হীরের হার কোত্থেকে পেল? তোমার এই দুর্বুদ্ধি কেমন করে হলো? আরে শোন, আমি করবো ডাকাতি, তাহলেই হলো আর কি। তোকে বলি শোন, ও আমিনা, তোর যে চেল্লানো বন্ধ হলো, আমি খাচ্ছিস। আমি এখন কি করবো? শরীরটা যেন কেমন করছে। মোহর, সোনা, দানা সব আমাদের। হ্যাঁ, সব আমাদের। ওই দিয়ে আমরা কি করবো গো? কি করবো পরে দেখা যাবে। আগে তো বস্তাগুলো মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে। লোক জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। যা, শাবলার বেলচাটা নিয়ে আয়। তোর শব্দ কেউ করবি না, খুব সাবধান। না, আর চিল্লাই? এখন তো আমরা বড় লোক, আমি চিল্লাবো কেন? গরিবরা চিল্লাই। কিন্তু মোহর, হিরে, মতি, এগুলো তো সব গুনিয়ে রাখতে হবে। আর আমি তো 10-এর বেশি গুনতেও জানি না। এক কাজ করলে হয় না? চাল মাপার মতো উল্টে দিয়ে মেপে রাখলে কেমন হয়? ঠিক বলেছিস, একটা হাত উল্টে নিয়ে আয়। কিন্তু আমাদের তো কুলকেও নেই। থেকে ধার করেছি আনবো। যাবি
আমি মানুষটা কিন্তু সুখীদের নয়। এত বড় লোক হয়েও আমাদের উপর যে কেন এত হিংসে কে জানে। খবরদার মুখ ফসকেও আবার বলিস নি জানো। আমিও তো কাঁচাবি বলবো, চল মাগো দিদি। তাই যা 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 যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি নিয়ে আয় কুমকিটা। তুই কি রে আব্দুল্লাহ, ওই দেওয়ালটা সব না করেছিল তুই? তুই কি আমার উপর নজর রাখছিস নাকি মর্জিনা? তোর মতো ফাঁকিবার সাথে থাকলে নজর তো রাখতেই হবে, নইলে মালকিন এসে তো আমাকেই বলবে। ওই এনে আমার মালিকের চুকলিবাজ। শোন, তোর নাম যতই মর্জিনা হোক না কেন, তোর মর্জি মতো আমি কাজ করছি না। দেখে নিস, আমি একদিন বাদশা হব, আর তোকে আমার বেগম বানাবো। কিরে, কাজকর্ম ফেলে এখানে তোরা গল্প করছিস? কাল নওরাতে 1000 লোক খাবে, তাড়াতাড়ি সাফ সাফাইয়ের কাজ সার। পীর সাহেবা, এই বাঁধিটিকে আপনি আজই দূর করুন। কাজ তো কিছু করে না, সারাদিন শুধু বকবক বকবক আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান। কিন্তু আমি তো তোর গলাটাই বেশি পাচ্ছিলাম রে আবু। ওই তো আপনার দোষ, আপনাকে দেখলেই এমন ভাব করবে যেন কাজ করে গায়ে কত ব্যথা। তাই মর্জিনার নামে কিছু বললে আপনি তো শোনেন না। আহা, পুজোর সাথে চিত হয়ে সবার আর গামছার সাথে ধোপার বাড়ি যাওয়া। জানেন মালকিন, ওই কেলোমুখো হনুমানটা নিচ্ছে বাদশা হবে, আর আমাকে ওর বেগম হতে হবে। সাত কত, বাদরের গলায় ঘেটু ফুলের মালা। তবে আজ তোর একদিন কি আমারই একদিন। কি গো দিদি, ও দুটোর আবার ঝগড়া বাঁধলো কেন? আর বলিস না, ও দুটো তো সারাদিন ঝগড়া লেগেই আছে। যত ভাব তত ঝগড়া, আর ওই দেখতে দেখতে আমার সারা দিন কেটে যায়। তা এত রাতের বেলায় কি মনে করে ভাই, কাঠ বেচছে নাকি? না না, কাঠ বেচতে নয় দিদি, এই তোমার কাছে একটা জিনিস চাইতে এলুম। কি জিনিস? তোমাদের কুমকিটা একটু দেবে দিদি, কালই ফেরত দেবো। ওমা, তোরা হলি আমাদের নিজের লোক, তোদের কুমকে দেব না? তা এত রাতে কুমকে দিয়ে কি করবি ভাই? মানে চাল গম এসেছে বুঝি? কি যে বলো দিদি, আমাদের পোড়া কপালে নুন আনতে পান্তা ফুরায়। আসলে রোজ কিছু কিছু পয়সা জমিয়ে এবারের হাট থেকে কিছু চাল কিনেছি, তাই মেপেনি ব্যাটা কম দিল কিনা। ও তাই বল, আমি ভাবি তোদের মতন গরিবের ঘরে এত চাল গম এলো কোথা থেকে। দাঁড়া, দিচ্ছি আমি। খুব চালাক না, খালি খোঁজ নেওয়া হচ্ছে। কি মাপো, কত মাপো? বাবা, আলী বাবা বারণ করেছে, আমি কিছুতেই বলছি না। এই রে কোনটি, কাল কিন্তু অবশ্যই ফেরত দিয়ে যাবি। আসলে কালকে আমাদের এখানে নওরাজের বিশাল ভোজ, আমাকেও তো বিরিয়ানির জন্য চাল মাপতে হবে। হ্যাঁ, কালই দিয়ে যাবো। আমার তো এই কটা চাল, এবার চাই দিদি। হ্যাঁ আয় বোন। আব্দুল্লাহ, যা তো, আমি নাকি একটু এগিয়ে দে। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, খবরটা ছাড়তেই হবে। ধার করে যাতে সংসার চলে, তার ঘরে এত চাল এলো কোথা থেকে? যা কুমকি
তলায় আঠা লাগিয়ে দিয়েছি। যাই না, তলায় তলায় যাবে। আমার চোখকে ফাঁকি দেওয়া আমিনা বিবি, তোমার এখনো কয়েক জন্ম লাগবে। আজ ঘুম থেকে উঠতে বড় দেরি হয়ে গেল। কাল অনেক রাত পর্যন্ত শাহেনশাহর বাড়িতে খানা পিনা হলো, শরীরটা আর ভালো লাগছে না। তার উপর আজ এই বাড়িতে ভোজ, কত কাজ পড়ে আছে। হাসিনা, ও হাসিনা! এতক্ষণে হুজুরের আসার সময় হলো। সারাদিন সারা আর ফুর্তি নিয়েই তো মেতে আছো, আর এদিকে তোমার পেয়ারের ছোট ভাই নবাব হয়ে তোমাকেই নৌকার রাখবে আর আমাকে বাদি। কি বলছো বিবিজা? নরজে ইয়ার বন্ধুদের নিয়ে একটু একটু ফুর্তি না করলে বড় মানুষদের চলবে কি করে? কথায় বলে না, বড় লোকই চাল না থাকলে বড় লোক কিসে? তুমি তোমার ওই বড় লোকের চাল নিয়েই থাকো, আর এদিকে চাল মাখার নাম করে তোমার ভাই কি করছে দেখো। কি বলছো বিবিজা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতে আমিনা এসেছিল কুমুকে চাইতে, বলল চাল মাখবে। তখনই আমার সন্দেহ হয়, যাদের সংসার চলে চাল ধার করে তাদের কুমকের কি দরকার পড়লো। তাই আমিও কুমকের পেছনে আঠা লাগিয়ে দিয়েছিলাম। আর আজ সকালে দেখি কুমকে ফেরত দিয়ে দেখি মোহ, এই দেখো, এই দেখো। বলো কি মোহর? দেখি দেখি, এ তো আসল আরবি আশরাফি, খাঁটি সোনার তৈরি। আলীর ঘরে এত মোহর এলো থেকে, যা কুনকে দিয়ে মারতে হয়। এমনকি দু একটা হারালেও নজরে পড়ে না। আমার তো মনে হয় আলী কাটকাটা ছেড়ে ডাকাতি শুরু করেছে। তুমি কোতোয়ালিতে খবর দাও। আরে দাঁড়াও দাঁড়াও, এসব খবর কি লোক জানাজানি করতে আছে? আর তাছাড়া আলীটা হলো একটা ভেড়া, ডাকাতি করা ওর কম্য নয়। কথার কায়দায় কোণঠাসা করে একটু চাপ দিলেই সব বেরিয়ে আসবে। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ! জি মালিক। শোন, পাশের বাড়িতে গিয়ে আলী বাবাকে একবার ডাকবি, বলবি দাদা কি যেন একটা জরুরি কাজে ডেকেছে, যেন এক্ষুনি আসে। আচ্ছা। শোন হাসিনা, আলী বাবা এলে যেন সে সময় এদিকে কেউ না আসে। আর হ্যাঁ, ঘর থেকে চট করে আমার ছোট ছোড়াটা একটু দিয়ে যাও তো। আয় আয় আলী ভাই, তোকে কতদিন দেখি না। হাসিনা বিবি, দেখো আলী এসেছে, আমার ছোট ভাই। তুমি এক কাজ করো, আলীর জন্য আখরোট, পেস্তা আর ওই কসরাই শরাব দিতে বলো। দুই ভাই অনেকদিন বাদে একটু মজ করি। ভাবি, আদাব, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো। দেখ, তোদের খবর নিতে পারি না বলে দাদার উপর রাগ করিস না। কিন্তু একই চেহারা হয়েছে তো। কাঠুরের চেহারা আর কত ভালো হবে? তোমার মতো কপাল করে তো আর আসনি দাদা। ও সব কথা থাক, তুমি কি জন্য ডেকেছিলে সেটা আগে বল। ও হ্যাঁ, যে বিশেষ জিনিসটার জন্য তোকে ডেকেছি সেটাই তাহলে বলি। আসলে কিছু বাজে লোক রটাচ্ছে আলী নাকি ডাকাতি ধরেছে, ওর ঘরে কাঁড়ি কাঁড়ি মোহর। ওরা তো কোতোয়ালিতেই যাচ্ছিল, তা আমি ওদের বলেছি আলী আমার ভাই, ওর খবরাখবরের সব দায়িত্ব আমার, তোমরা নিজের কাজ করবে যাও। তা কি ব্যাপার বলতো? আরে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, যত সব বাজে লোকের রটানো।
যার দুবেলা নুন ভাত জোটে না তারপর আবার মোহর। কিছু লোকে খেয়ে কাজ দিই তাই ওসব রটাচ্ছে। আনি, কথাটা কি একদম মিথ্যে? ওর কাছে এরকম মোহর নেই। আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিচ্ছু বিশ্বাস করি না। আর এখন যদি ওরা কোতোয়ালিতে যায় তাহলে কিন্তু সমূহ বিপদ। আমাকে যদি সত্যি কথা বলিস তাহলে না হয় আমি কিছু বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা সামলে নেব। মানে দাদা বলছিলাম কি, না মানে বলছিলাম কি, হ্যাঁ বল, এখনো সময় আছে। না হলে জানিস তো কাজের বিচার মানে গর্দান। আচ্ছা আচ্ছা আমি বলছি, বলছি। আসলে দাদা আমি ডাকাতি করিনি, তবে তবে যা ঘটে গেছে তাকে ডাকাতের ঘরে চুরি বলতে পারো। বাহ বাহ বাহ, এই তো বুদ্ধিমানের কাজ। তা কোথায় পেলি এত মোহর? সেখানে সেখানে আরো আছে? মোহর ছাড়া আর কি আছে? শোনো তাহলে। দাদা এগুলো নিষ্ঠুর দস্যু সুলেমানের মালখানা। বাইরের লোক চুরি করেছে জানতে পারলে ওরা সবাইকে জানে খতম করে দেবে। কি বললি, কি বললি? কোটি কোটি সোনা দানা, হিরে জারাত, মোহরের ছড়াছড়ি। শুধু তিনবার চিচিং ফাঁক আর তিনবার চিচিং বন্ধ বলতে হবে। তাহলে তাহলে সবকিছু আমার, সব আমার। দাদা খুব সাবধান দাদা। দাদা আমি যাই তাহলে। খবর পেলে? ও হাসিনা, দারুণ খবর, দারুণ খবর। আরে আলী তো কামাল কর দিয়া। কিন্তু আজকে খানা পিনার কি হবে? মোহরের ঠিকানা পেয়ে থাকলে আজই যাও, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আজ খানা পিনা বন্ধ, মালিকের শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ, সবার আগে মোহর, ঠিক বলেছ। আজ মজলিস বন্ধ, আজ চিচিং ফাঁক। তুষের আধার বনে গা ঘেঁষে খাড়া পাথরের দেওয়াল। এই তো সেই নিম গাছটা। এটাই তাহলে সেই জায়গা। দেখি দেখি মন্তরটা বলে দেখি। যদি ঠিক জায়গা হয় তাহলে গুহা দেখা যাবে। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। সোনা চাঁদি মনি জাহারাত। হায় আল্লাহ, আলী যা বলেছিল এনেছি তারও 10 গুণ। ইয়া আল্লাহ, দাঁড়া দাঁড়া, বস্তাগুলোকে নিয়ে আসি। চিচিং বান, চিচিং বান, চিচিং বান। এত হাজার হাজার, এইসব আমার, এইসব আমার। আমি কি খোয়াব দিচ্ছি নাকি? ইয়া আল্লাহ, তুমি আমাকে কি দেখালে? আমার শরীরটা কেমন করছে, মাথা
মাথা ঘুরছে, হাত পা কাঁপছে। না না, আমাকে আমাকে শক্ত থাকতে হবে। আগে 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 বস্তায় সব ভরি। দরজাটা কোন দিকে? দরজাটা তো খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি। এবার এবার দরজা খুলতে হবে। উত্তরটা যেন কি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। খুলে যা, খুলে যা, খুলে যা। না, এটা তো নয়। কি যেন মন্ত্রটা? হ্যাঁ, মনে পড়েছে। কি যেন ফাঁক। মনে পড়ছে না কেন? কি যেন সবজি ফাঁক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু ফাঁক, আলু ফাঁক, আলু ফাঁক। খুলছে এত। তাহলে ঝিঙে ফাঁক, ঝিঙে ফাঁক, ঝিঙে ফাঁক। না না না, এটাও না। তাহলে কচু ফাঁক, কচু ফাঁক, কচু ফাঁক। এই তো খানিকক্ষণ আগে দরজাটা খুললুম। আলু, পটল, ঢেঁড়স ফাঁক। উচ্ছে ফাঁক, উচ্ছে ফাঁক, উচ্ছে ফাঁক। হায় হায় হায়, সব সবজিও শেষ হয়ে এলো। হ্যাঁ, একই জাতিতে বন্দি করলো আমার। কচু, ঘেঁচু, আলু, বেগুন সব ফাঁক। আমার কি হলো? বাইরে বেরোতে না পারলে সব শেষ। ওই ডাকাতেরা ধরে ফেলবে, খুন করবে। না হলে তার আগে ঘিরে চেষ্টায় প্রাণ যাবে। হায় হাসিনা, তুমি কোথায়? আলী, আমার ভাই, আমাকে বাঁচা। আর আমি কখনো লোভ করবো না। আমার কেমন ভয় করছে। দয়া করো আল্লাহ। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। এই ছিচকে ইঁদুরটা মালখানার খবর পেয়ে চুরি করতে এসেছিল। তার শাস্তি হাতে হাতে দিয়েছি। বাইরে অতগুলো গাধা দেখে আমার কেমন সন্দেহ হয়েছিল। কিন্তু একটা খবর পেল কি করে? 2-10টা লাফ ফেলার পর তো এ বনে কেউ আসে না। তাছাড়া দরজা খোলার মন্তরই বা জানলো কি করে? কারোর ফাঁকির জন্য যদি মাল সরে থাকে তাহলে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এটা যেন ইয়াদ থাকে। কে বেইমানি করছিস বল? সর্দার, আমরা সব পুরনো লোক। এতদিন কিছু হলো না, হঠাৎ আমাদের কেউ বেইমানি করবে? এ নিশ্চয়ই বাইরের কেউ লুকিয়ে আমাদের চলাফেরা দেখেছে। আমি পত্তা লাগাচ্ছি। কেউ বেইমানি করেছে জানলে তাকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে কাল কুত্তা দিয়ে খাও। এখন এই লাশটাকে 4 টুকরো করে ভেতরে ফেলে রাখ। তাড়াতাড়ি কর। হ্যাঁ সর্দার, হয়ে গেছে। ব্যাটার চেহারাটা চোর ছাতুরের মতো নয়, ঘি দুধ খাওয়া শরীর। মনে হয় বড় লোক। এখন চল, শিকারের খবর আছে, তারপরে এসে পত্তা লাগাচ্ছি। চল চল। চিচিং বল, চিচিং বল, চিচিং বল।
এখনো মানুষটা বাড়ি ফিরলো না। কি জানি ওর মধ্যে খালি চিন্তা হচ্ছে। মনে হয় কাজে আটকে গেছেন, এক্ষুনি এসে পড়বে। দেখো, তাছাড়া আলী বাবাও তো গেছে, ও ঠিক দাদাকে খুঁজে নিয়ে আসবে। আব্দুল্লাহ, দরজা খোল, দরজা খোল। যাই। ওই তো মালিকেরা এসে গেছেন, আপনি শুধু শুধুই চিন্তা করছিলেন। মালিক আসেনি? এই বস্তায় কি এনেছেন? চুপ কর, চুপ কর। শিক্ষিত দরজা বন্ধ করে। কি হয়েছে? কি হয়েছে? তোমার দাদা কোথায়? দাদার মেয়ে। আমার কি সর্বনাশ হলো গো? আমারই দোষ। আমি মোহরের লোক দেখিয়ে বাড়ির সব উৎসব বন্ধ করিয়ে মানুষটাকে ঠেলে পাঠালাম। আল্লাহ, আমার অতি লোভের শাস্তি এইভাবে দিলে। হায় হায়, টাকা পয়সা আমার কি হবে? আমার সব নাও খোদা, সব নাও, শুধু কাসেমকে ফিরিয়ে দাও, শুধু কাসেমকে ফিরিয়ে দাও, কাসেমকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ভাবি, এখন কান্নাকাটির সময় নয়। গুহার ভেতরে ডাকাতরা দাদাকে 4 টুকরো করে খুন করেছে। আল্লাহর বহুত মেহেরবানি, ওদের নজর এড়িয়ে আমি দাদাকে বস্তায় ভরে পালিয়ে আসতে পেরেছি। কিন্তু ডাকাতের এই খবর জানবেই আর পাড়ায় পাড়ায় চোর লাগিয়ে দেবে। যদি একবার ওরা বুঝতে পারে আমরা ওদের মাঝখানে গেছিলাম, তাহলে আমাদের সবাইকে একে একে শেষ করে দেবে। কিন্তু মালিকের লাশের কি হবে? ভাবছি কোন রকমের জুড়ে চুপি চুপি বাড়ির বাগানে কবর দিয়ে দেব, তারপর রটিয়ে দেবো দাদা বাইরে গিয়েছিল, ডাকাতটা মেরে ফেলেছে। কিন্তু লাশ জুড়বে কে? শুনেছি পাড়ার মুস্তাফা না কি এক শিরা মুচি আছে, বাচ্চা নগড়া বানায়। সে নাকি এমন সেলাই করে যে ধরাই যায় না সেলাই হয়েছে বলে। হ্যাঁ, শুনেছি বটে। বড় মসজিদের সামনে সকালে বসে, কিন্তু সে বুড়োকে দিয়ে কাজ হবে না। কেন? আরে ওকে ডাকলে ওই তো নিজের কেরামতির কথা সবাইকে বলে বেড়াবে। ব্যাস, তখনই ডাকাতটা খবর পেয়ে যাবে। আচ্ছা, এমন কিছু করা যায় না যাতে ও বুড়ো এসে লাশ চুরবে, অথচ কোন বাড়ি কার লাশ জানতে পারবে না? সে কি করে হবে? মালিক, তা হতে পারে। শুনেছি বুড়ো 4 বিবি, তবু বিয়ে পাগলা বলে ওর বদনাম আছে। মরসিনা যদি বুড়োকে নাচ গানে ভুলিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে রাজি করাতে পারে, তাহলে হতে পারে। কিরে মরসিনা, পারবি না? ঠিক আছে, ও বুড়ো কখন কোথায় বসে? ওই বড় মসজিদ আমি চিনি। বুড়ো ভোর হলেই ওর ধার কাছে বসে। চল, তুই আর আমি যাবো। ঠিক আছে, সকাল হলেই যাবো। আমি অবশ্য তোমাকে চিনি। তোমার মতো এমন গুণী মানুষ এ তল্লাটার কোথা আছে বলো? তোমার গলাটা তো ভারী মিঠে।
আর দেখতেও যেন বেহস্তের হুর। তা তুমি আমাকে চেনো? তা চিনবো না? নেহাত তোমার 4 করে বয়স, আর ঘরে তোমার 4 দিদি, নইলে তো আমি তোমাকে বিয়ে করতাম। এই দেখো, কে বললো আমার 4 কুড়ি বয়স? এই তো গত শীতে ধরনা গিয়ে 42 পেরিয়েছে। আর তবা 4 বিবি কার? সবে তো একটা বিবি ছিল, সেও তো এই ধরনা গিয়ে গত শীতে মরে গেছে। ওসব বাজে লোকের বাজে কথা, কারোর ভালো দেখতে পারে না। তবে তো আর কোনো অসুবিধা হয়নি, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আরো একটা অসুবিধে আছে, বাবা মুস্তাফা। ও মা, আবার কি অসুবিধে? তুমি শুধু বলো। এমন খাসা বিবির জন্য আমি সব করতে পারি। আমি যে কিনা বাদি, আমি চাইলেই মালিক আমাকে ছাড়বে কেন? ও এই কথা। তা তোমার মালিককে 10 খানা নাগরা বানিয়ে দেব। ধরো বাদির দাম মোহরে দিতে বলে, ধরো 10 মোহরের মতো। 10 মোহর? আচ্ছা, আমি জোগাড় করব। তবে আর একটা রাস্তা আছে, যদি তুমি করে দিতে পারো তবে আমাদের বিয়ে হবে। রাস্তা আছে? কি রাস্তা বলো, আমি ঠিক করে দেব। এক্ষুনি চলো। আহা, তুমি যে খেপে উঠলে গো, আগে কাজটা কি শুনো। বেশ, তাই বলো শুনি। একটু ঝামেলার কাজ, আসলে মালিক আমাদের একটু রাগী। মৌলদের দিন শরাব খেয়ে একজন নকরকে রাগের মাথায় তরোয়ালের 1 কোপে চাপড়ে। কি সর্বনাশ! কিন্তু 1 কোপে 4 টুকরো? হয়, বেশি রাগলে এমন হয়। তবে মালিক মানুষটা খারাপ নয়, যদি আমরা এই বিপদে একটু সাহায্য করি তাহলে ওর কাছ থেকে আমাদের মতলবটা বুঝলে কি না? সাহায্য মানে 4 টুকরো লাশ জোড়া, তাই তো? ও 4 হোক বা 40 হোক, ওসব আমার কাছে নসি। সে তো বটেই, তবে কিনা ব্যাপারটা একটু গোপনই করতে হবে। বুঝতেই তো পারছো, খবরটা জানাজানি হলে লজ্জার ব্যাপার তো। তা আমি তোমাকে এখান থেকে চোখ বেঁধে হাত ধরে নিয়ে যাব, আর ওইভাবেই তুমি লাশ জুড়ে দেবে। তারপর আবার তোমাকে এখানে নিয়ে আসবো, কেমন? তুমি আমার হাত ধরে নিয়ে যাবে তো? তুমি আমাকে চোখ বেঁধেই নিয়ে চলো, আমি এমন জুড়ে দেব যে কয় টুকরো বুঝতেই পারবে না। চলো তাহলে আমি তোমার চোখ বেঁধে দিই। আদাব মিয়া, আমি বগদাদ থেকে আসছি, এক মুসাফির। বাহ, আমি তো এমন এক মুসাফিরকেই খুঁজছিলাম। ও তাই বুঝি? তা আপনার বগদাদে কোনো কাজ আছে? কিছু মাত্র না, তবে পিয়ার আলীর মামার শ্বশুরের পিস্তুত ভাইয়ের কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, খোড়া মনসুর, বগদাদে থাকে। যদি দেখা হয় বলে দেবেন আমি ভালোই আছি। নিশ্চয়ই বলবো। তা আমার এক মামাতো ভাই এ শহরেই থাকতো, 2-1 দিন হলো মারা গেছে, অনেক দিন কোনো সাক্ষাৎ নেই। তা আপনি এখানে কেউ মরেছে বলে শুনেছেন? তা গত রাতে একজন মারা গেছে, তার নাম রহমত। হ্যাঁ, ঠিক বলেছেন, রহমত। আমার মামাতো ভাই।
খুব ভালো মানুষ, বেশ লম্বা চওড়া, একেবারে ঘিদুত কাহা চেহারা, বড় বড় চোখ, দাড়ি আছে। কি বললেন? লম্বা চওড়া তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মিলেছে, বড় বড় চোখ। আচ্ছা, না হয় তাও হলো, কিন্তু গন্ডগোল ওই দাড়িতে। কেন দাড়িতে গন্ডগোল হবে কেন? দাড়ি কোথায়? পিঠে তো ধামার মতো কুঁচ। না না, কুঁচ ছিল না, বেশ লম্বা চেহারা। আরে মশাই, কুঁচ নেই এমন উঠ দেখেছেন কখনো? মানে রহমত কি উঠ নাকি? নিশ্চয়, নাসিরউদ্দিনের জবরদস্ত উঠ রহমত। কাল রাতেই তো কুরবানি দেওয়া হলো। যা জিজ্ঞেস করছি মানুষের খবর, এ আবার উটের বৃত্তান্ত শোনাতে বসলো। এই যে মশাই, আপনি আপনার উট নিয়েই থাকুন, আমি চললাম। যত সব। আরে ও মশাই, শুনুন শুনুন, বোগদাদে আমার এক পিস শ্বশুরের মামাতো ভাই। আরে মশাই শুনুন না, আরে মশাই শুনুন না। তোমার দোকানে এসে গেছি, তোমার কাজে মালিক খুব খুশি। ধরো, এই তোমার মজুরির 10 মুহূর্ত। মালিক খুশি তো? তা স্বাদের কথা কিছু বললে? বলিনি আবার, মালিক শুনে খুব খুশি। এত সুন্দর পাত্তর। ওই দেখো, ওই লোকটা আবার ডাকছে কেন? তুমি একটু দাঁড়াও, আমি শুনে আসি কি বলছে, এসে তোমার বাঁধন খুলে দিচ্ছে। মালিক খুশি না হয়ে উপায় আছে? 4 টুকরো লাশ, তাও চোখ বেঁধে জোড়া করুক তো। কেউ এই কাজটা একবার করে দেখা। না না, দোষ মোহরই আছে। এই সাত সকালে চোখ বেঁধে কার সাথে কানামাছি খেলছো? জুতো সেলাই আছে বুঝি? তা একটু দাঁড়ান, আমার বিবি যান এই চোখের বাঁধনটা খুলে দিলেই। বলো তো, আমি না হয় তোমার চোখের বাঁধন খুলে দিই? না, ও তো বলল খুলে দেবে, মানে হাত দুটো খুব নরম তো। তা যাক, আপনি না হয় খুলে দিন। কিন্তু এই চত্বরে তো তোমার বিবির মতন কাউকে দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি না, গেল কোথায় বলুন তো? তা আমি কি করে জানবো? তা তোমার বিবির বয়স কত, দেখতে কেমন? এই 15-16 বছরের হবে, বহুত খুবসুরত। ইয়া আল্লাহ, 80 বছরের বুড়োর 16 বছরের বিবি? না মানে শাদী এখনো হয়নি, তবে আমাকে বললো ওর কাজ করে দিলে আমাকে শাদী করবে। ও মেয়ে আপনার সাথে মজা করেছে। বুড়োদের সাথে মজা করা এই বয়সের ধর্ম। তা কি কাজ করিয়ে নিল সে আপনাকে দিয়ে? আপনি ঠিকই বলেছেন, ও মেয়ে আমাকে ঠকিয়ে দিয়ে গেল। তবে কাজের 10টা মোহর সে ঠিক দিয়েছে, কিন্তু আর কাজটাও সোজা কাজ নয়। 4 টুকরো কাটা লাশ জোড়া, এ কাজ এ মোস্তফা ছাড়া আর কে করবে? 4 টুকরো লাশ কোথায় দিয়েছো তুমি? কোথায় সেটা বলতে পারবো না, আমাকে চোখ বেঁধে নিয়ে গেছিল। চোখ বাঁধা অবস্থায় কাজ করিয়ে এই তো পৌঁছে দিয়ে গেল। বাবা মোস্তাফা, তুমি যদি ভেবে ঠিক করে কোন বাড়িতে গিয়েছিলে একবার দেখিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে 50টা মোহর দেব। আরো 50 মোহর? হ্যাঁ, তা পারবো না কেন? নিশ্চয়ই পারবো। তুমি শুধু আমার চোখটা বেঁধে দাও, আমি ঠাড় করে ঠিক যেতে পারবো। চলো চলো।
প্রদীপ জ্বালাতে গেলেই মনটা খারাপ হয়ে যায়। মালিক আমাকে মেয়ের মতো ভালোবাসতেন। সত্যি কি থেকে যে কি হয়ে গেল। মালিক মারা যাওয়ার পর হাসিনা বিবি আলী বাবাকে ডেকে এনে রেখেছেন। এখন তো আলী বাবাই সব ব্যবস্থার দেখাশোনা করছেন। আলী বাবা খুব ভালো মানুষ। আলী বাবা আমিনা বিবির মতো ভালো মানুষ আর হবে না। কিন্তু কি দিন গেছে ওদের, কতদিন খাওয়া জুটতো না। তুই তো চাল ডাল খাবার চুরি করে ওদের দিয়ে আসতিস, কিন্তু যাই বল তুই না থাকলে মোস্তাফাকে দিয়ে ও কাজ করানো যেত। সত্যি তুই খুব জোর বাঁচিয়ে দিলি। না রে আব্দুল্লাহ, গতকাল আমাদের বাড়িতে খড়ির দাগ দেখে আমার মনে হচ্ছে পুরোপুরি বিপদ থেকে বাঁচতে পারিনি। তাই নাকি? মালিক বাড়ি আছেন? ও হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ, মালিক শেখ আলী বাবা বাড়িতেই আছে। তা আপনার পরিচয়? মেহমানের নাম মইদুল রশিদ, বোগদাদের তেলের ব্যাপারী। এ শহরে ব্যবসার জন্য এসেছি। আজকের রাতটা যদি আশ্রয় পাই। নিশ্চয়, আমাদের মালিক খুব দিল দরিয়া আছে। ওর কাছে মেহমানের দরজা সব সময় খোলা। ওরে মর্জিনা, যা মালিককে খবর দে। তোমার নামটা কি ভাই? আমার নাম আব্দুল্লাহ। এই বাড়িতেই ছোটবেলা থেকে আছি আর কি। তা বড় লোক এই আলী বাবার বাড়িতে মেহমান নওয়াজি কিরকম হবে? ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। খানা পিনা আপনি যা চান সব পাবেন। তার সাথে নাচ গানও হতে পারে। নাচ গানের তো আমি খুব ভক্ত। যদি আমাকে খুশ করতে পারো আমি তোমাদের ইনামে ভরিয়ে দেব। কি খুশি খুশি, আমরা এক্ষুনি সব ব্যবস্থা করছি। ওই তো আমাদের মালিক আসছেন। আমাদের কি সৌভাগ্য, আপনার মতন একজন রাইস সওদাগর আমাদের সওগাত করার সুযোগ করে দিয়েছেন। আপনার সুখ্যাতি শুনে ভাবলাম একটা রাত আপনার মুসাফিরখানায় আশ্রয় নিই। সে তো আমাদেরই সৌভাগ্য। তা আপনার সাথে লোকজন কারা আছে? আমার লোকজন তো সব সরাইখানাতেই থাকবে। তবে আমার 40টা তেলের পিপেগুলো যদি আপনার বাড়িতে রাখতে দেন তাহলে মেহেরবানি হয়। আসলে অনেক দামি জিনিস তো সরাইখানাতে রাখতে ভরসা পাচ্ছি না। বিলক্ষণ। ওরে আব্দুল্লাহ, নৌকারদের বল মইদুল সাহেবের পিপেগুলো মালখানায় রেখে দিতে। তা রাতে কি খেতে চান মইদুল সাহেব? মানে এখানে সব রকম খানাই তৈরি হয়, বিরিয়ানি, কোরমা, তন্দুরি, মদ মশাল্লাম। আপনার রসিকরের হাতের জাদুতে যেটা সব থেকে ভালো সেটাই খাওয়া যায়। শুধু আমার খাবারে নুন দিতে বারণ করবে। নুন খেলে খুনের চাপ বাড়ে, মাথা ঘোরে, তাই হাকিমের নিষেধ শুনতে হয়। ও তাই বুঝি। ঠিক আছে, আমি রসইকরকে বলে দেবো আপনি বরং হামানে গোসল করে শরীর ঠান্ডা করে নিন, তারপর গল্প হবে। চল। সাদা দাঁত বের করে সারাদিন হুই করে হাসিস না তো? মনে হচ্ছে যেন ভাল্লুক সকালু খাচ্ছে। আমার এই সওদাগরকে একদম ভালো লাগেনি। কি মতলব নিয়ে এসেছে কে জানে। তোর তো আবার সবেতেই সন্দেহ। তাই সন্ধ্যেবেলা হাড়ি নিয়ে কোথায় চললি? তুই মেহমানের জন্য রান্না হবে না, তাই করিম চাচার কাছ থেকে তেল আনতে যাচ্ছি। তেল আনতে বাইরে যাবার দরকার কি? এই তো মালখানায় 40টা তেলের পিপে রেখে এলো, সেখান থেকে অল্প নিয়ে নিবি। ঠিক বলেছিস, তুই ওখানে দাঁড়া, আমি ভেতর থেকে তেল নিয়ে আসি। মর্জিনাটা ভীষণ ভীতু, সবটাতেই সন্দেহ। মেহমানকে যদি আজ খুশি করতে পারি তাহলে আর দেখতে হবে না। কিরে, তুই ভয় পেলে নাকি? সর্বনাশ হয়েছে, যা ভয় করেছিলাম তাই। কেন, কি হয়েছে?
এই পেঁপেগুলোতে ডাকাত লুকিয়ে আছে। আমি দৌড়ে ঢালার জন্য যেই একটা পেঁপে নিয়েছি, মনের ভেতর থেকে কি যেন বলে উঠল, সর্দার কখন বেরোতে হবে। আমার তো শুনে হয়ে হাত পা ঠান্ডা। তারপর আরো কয়েকটা পেঁপে ঠুকতেই বুঝলাম সব পেঁপেতে ডাকাত বসে আছে, একটাতেও তেল নেই। আমার তো শুনেই কেমন ঢুকাচ্ছে। আমার মনে হয় রাতে সবাই ঘুমিয়ে পড়লে সরকারের ইশারায় হামলা দেবে। বেটা তো আমার রহমান, পুরো ডাকাত দলের সর্দার। তাহলে এখন কি হবে না? আমরা সবাই মারা পড়বো। শোন, তুই শিগগিরই করিম চাচার বাড়ি থেকে 3 টিপে তেল নিয়ে পেছনের দরজা দিয়ে আয়। তারপর সব উনুনগুলোতে একসাথে সব তেল গরম করবি, আর এই 40টা পেঁপেতে গরম তেল ঢেলে বেটাদের দেখার জন্য খুঁচিয়ে দেবো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। মদুল সাহেব, কি মদুল সাহেব, গোসল হলো? ওফ, আপনার হামামে তো বাদশাহী ব্যবস্থা। এমন ঠান্ডা জল, শরীরটা জুড়িয়ে গেল। এবার তাহলে মনটাও জুড়িয়ে দেবেন। চলুন, বৈঠকখানায় গালচে পেকে শরাবের বন্দোবস্ত করা আছে। আলী সাহেবের কাছে আমার একটা আর্জি আছে। আরে বলুন বলুন, মেহমান হলো পয়গম্বর, তার ইচ্ছে পূরণ না করলে যে গুনাহ হবে। শুনেছি আব্দুল্লাহ আর মর্জিনা নাকি ভালো নাচ গান জানে। আমি কিন্তু নাচ গানের খুব ভক্ত। বিলক্ষণ, ওরা দুজনে নাচতে খুব ওস্তাদ। আরে আব্দুল্লাহ, এটা নাচ গানের আসল ভাষা। জি মালিক, এখনই সব বন্দোবস্ত করে আপনাদের খবর দেব। ঠিক আছে, চলুন আসুন মদুল সাহেব, বসা যাক। শোন, তোর কথা মতো মেহমানের শরাবের মধ্যে ধুত্র মিশিয়ে দিয়েছি। তুই ঢোক খেলেই চিৎপাত, তারপর আমাদের কাজ শুরু। এবার কি করবো বল? 40টা বালতি ফোটানো গরম তেল ভর্তি করে রেখেছি। তুই একটা করে পিপের মুখ খোয়াবি, আর আমি ফুটন্ত তেলের বালতি ঢালবো। দরওয়ানগুলোকে তৈরি থাকতে বলবি। এখন চল। মদুল সাহেব, শরাবের মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে। চিরকাল তো আমি মদ খাই, আজকে মদই আমায় খেলো। কে জানে, বাপের জন্মে এমন কড়া মদ, তা আমি এখানে কেন? আপনি আমার মেহমান, আজ রাতে নাচ গান শুনতে চেয়েছেন, তারই ব্যবস্থা করা হয়েছে। নাচ গান আমি খুব ভালোবাসি। ওই ছেলেটা খুব ভালো গায়, আর ওই নাচ করে যে মেয়েটা, কি না, মর্জিনা, যার মর্জিতে জিনা। আপনি ঠিকই বলেছেন। মর্জিনা, আব্দুল্লাহ, তবে মেহফিল শুরু কর। হায় হায় প্রাণ যাই, প্রাণ যাই যাই, প্রাণ যাই। চোখ তারি যেন কাটারি, দিল কোনে কোনে ভরে যাই। যেন বুড়ো বুড়ো বসনে সেজেছে, কি যে করি করি, ভেবে মরি মরি। রঙিন যৌবন বুঝি সে বৃথা যায়। হায় হায় প্রাণ যাই, প্রাণ যাই যাই, প্রাণ যাই।
পাগল হাই হাই প্রাণ যাই যাই প্রাণ যাই। হিরে মতি কে সোনা কে চুনি কে পানা আর সবই একই তারি কাছে। যা কিছু আপন আছে হাই হাই প্রাণ যাই যাই প্রাণ যাই। চোখ তারি যেন কাটারি দিন ফুনি ফুনি ভরে যাই। যেন আগুন ফাগুন দশায় সেজেছে বুঝি সে বৃথাটা। মেহমানকে বিনা দোষে মারলি। মালিক ও মইদুল নয়, ও হলো ছদ্মবেশী ডাকাত সুলেমান, যে বড় মালিককে মেরেছে। তাই নাকি? এই সেই ডাকুক? আমি তো এতক্ষণ কথা বলেও কিছু বুঝতে পারিনি। ও বেটা 40টা পিপেতে ওর সাঙ্গ পাঙ্গদের লুকিয়ে এখানে মেহমান সেজে এসেছিল। ঠিক সময় মর্জিনা ব্যাপারটা বুঝে ফেলে আর আমাকে সতর্ক না করলে আজ আমরা সবাই মারা পড়তাম। তাহলে বাকি ডাকাতদের কি হলো? ওরা তো গরম তেলে বেগুনে পোড়া হয়ে গেছে। ভাগ্যিস মর্জিনাটা ছিল, নাহলে আমাদের আজ কি হতো বলো দেখি। মর্জিনা আমার বুকে জ্বালা নিভিয়ে দিয়েছে ওই কাসিমের হত্যাকারীকে মেরে। ও আজ থেকে আমার দাদি নয়, আমার মেয়ে। আমাদের তো মেয়ে নেই, আমরা ওকে গফুরের সাথে বিয়ে দিয়ে বাড়ির বউ করবো। এই আমাদের বহু দিনের স্বাদ। এখন তুমি অনুমতি দিলেই হয় দিদি। ওরে আব্দুল্লাহ, আনন্দ কর, নাচ গা, গফুরের সাথে মর্জিনার শাদী। আনন্দ কর। আর আপনাদের সবারও নেমন্তন্ন রইল, আসবেন কিন্তু।